মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে, যা কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিতে বিশেষ সহায়তা করছে। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে বাণিজ্যিক মৎস্য চাষ, হ্যাচারি এবং সংশ্লিষ্ট কাজে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে এই প্লাবনভূমিতে মৎস্য চাষ এর মাধ্যমে। মৎস্য চাষে গ্রামীণ অর্থনৈতিক অবকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জি, ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে কুমিল্লা জেলায় মৎস্য চাষের অনুকূল পরিবেশ তৈরির পেছনে কি কি কারণ রয়েছে? জি, ধন্যবাদ। কুমিল্লা জেলা মৎস্য সেক্টর অনুকূল পরিবেশ তৈরির পেছনে যে কারণগুলো আছে ওর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা জেলায় আপনার জালের মতো ছড়িয়ে আছে নদী নালা, খাল বিল এবং অসংখ্য পুকুর, যা মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। জি, বিশেষ করে কুমিল্লা জেলার মাটি এবং পানির গুণগত মান মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কুমিল্লায় প্রায় ৫৬,৬০০ হেক্টরের বেশি জলাশয় ও পুকুর মাছ চাষে ব্যবহার উপযোগী হিসেবে আছে। এছাড়াও আপনারা জানেন গুমতি, তিতাস, ডাকাতিয়া নদী সহ অসংখ্য খাল বিল প্রাকৃতিক মৎস্য সম্পদকে সমৃদ্ধ করেছে। এছাড়াও দেশে মাছ চাষে একটা পদ্ধতি হচ্ছে প্লাবনভূমিতে মাছ চাষ। আপনারা জানেন যে আমাদের অধিকাংশ জলাশয় বছরের কিছু সময় পানি থাকে, প্রায় ৬ মাসের মতো, বাকি সময় পানি থাকে না। এই ৬ মাস যে পানি থাকে ওটা আমরা প্লাবনভূমি মডেলের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আমরা চারপাশ বাঁধ দিয়ে সেটা আমাদের করা হয়েছে। কুমিল্লা দাউদকান্দি বিশেষ করে প্লাবনভূমিতে মাছ এবং ধানের সমন্বিত চাষ সফলভাবে পরিচালিত হচ্ছে। এখানে মোট ৭৪টা মৎস্য প্রকল্প রয়েছে, যা প্রতি বছর প্রায় ২৫০০ কোটি টাকার মাছ এখান থেকে উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা। এবং বর্তমানে দাউদকান্দি ছাড়াও হোমনা, মেঘনা, মুরাদনগর, তিতাস, মনোহরগঞ্জ ও বেশ কিছু এলাকায় এই পদ্ধতিতে বর্তমানে মাছ চাষ একটা জনপ্রিয় হিসাবে স্বীকৃত হচ্ছে। তারপর জেলায় মোট ৬টি মৎস্য হ্যাচারির উৎপাদন খামার রয়েছে: জাঙ্গালিয়া, চান্দিনা, দেবিদ্বার, ১৪গ্রাম, লাকসাম এবং বুড়িচং। এছাড়াও প্রায় ৪৬টি বেসরকারি হ্যাচারি রয়েছে, যেখানে কার্প ও দেশি প্রজাতির নিরাপদ মাছ উৎপাদনে চাষীদের গুণগত মানসম্পন্ন রেণু এবং পোনা সরবরাহ করা হয়। এছাড়া এবছর জাঙ্গালি হ্যাচারিতে স্বাদুপানির গলদা চিংড়ির পিএল উৎপাদন সফলতা পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে এই জন্য এই রেণু পোনার সরবরাহ নিশ্চিত থাকার কারণে মোটামুটি আমাদের এখানে মৎস্য সেক্টরের করেছে। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেল লাইন, রেলপথের যোগাযোগ ভালো থাকার কারণে উৎপাদিত মাছ সহজে দ্রুত পরিবহন এবং দ্রুত বিক্রি ও বাজারজাতকরণে সহায়তা করছে। জি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় দেশের মৎস্য সম্পদ উন্নয়নে কুমিল্লা জেলার ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 0133095042 পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে এবারের প্রশ্ন যে আমাদের চাষি পর্যায়ে অনেক ক্ষুদ্র চাষি আছেন বা বৃহৎ চাষি আছেন, কিন্তু মৎস্য চাষের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা হতে হয় তাদের। তো কুমিল্লা জেলায় মৎস্য খাতের চ্যালেঞ্জগুলি কি কি আছে এই বিষয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ ইমরান মুন্সি বলছি, গোলমদি বরিশাল থেকে। আচ্ছা, ইমরান মুন্সি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো যে কুমিল্লা জেলার যে মাছ উৎপাদনের ক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব কিভাবে বৃদ্ধি করা যায়, এই জন্য কি করা যায়, মানে কুমিল্লা জেলার লোক কি করতে পারে এই জন্য অর্থনৈতিক যাতে বৃদ্ধি হয় এই জন্য। আচ্ছা আচ্ছা, মানে সাধারণ জনগণের কি ভূমিকা রাখতে পারে সাধারণ জনগণ, এই তো নাকি? জি, আপনার প্রশ্নটা অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি, হ্যাঁ, আপনারা জানেন যে বর্তমানে একসময় মাছ চাষটা ছিল একটা সমাজে নিম্ন শ্রেণীর মানুষের একটা কাজ ছিল, কিন্তু এখন কিন্তু সমাজে আপনার বড় বড় যারা অর্থনীতিবিদ আছেন বা যারা ধনী আছেন তারা কিন্তু এই মাছ চাষে আগে আসছেন। হ্যাঁ, এবং এই মাছ চাষ আগে আসার কারণে বর্তমানে এটা অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক একটা শিল্পে পরিণত হয়েছে। মাছ চাষটা এখন একটা শিল্প পর্যায়ে চলে গেছে। তো এক্ষেত্রে আপনার FAO একটা গবেষণা অনুযায়ী যদি তারা কোনো মানুষ কৃষিতে ১ টাকা বিনিয়োগ করে সে ২ টাকা লাভ পায়, কিন্তু মাছ চাষে বিনিয়োগ করাটা কৃষি যে সেক্টর গুলো আছে সবচেয়ে বেশি লাভজনক। আচ্ছা, হ্যাঁ, মাছ চাষে প্রায় ৫ গুণ লাভবান হওয়া সম্ভব।
হ্যাঁ, জি। ধন্যবাদ ইমরান মুন্সি ভাই আপনাকে। আপনার চমৎকার একটি প্রশ্ন করেছেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন আপনি। তো আমরা কথা বলতেছিলাম যে জি। কুমিল্লা জেলার মৎস্য চাষের চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জ, জি। হুম। আপনারা জানেন যে যেকোনো লাইভ জিনিসের মধ্যেই একটা ঝুঁকি থাকে। লাইভ জি। চাষ, গরু, হাঁস, মুরগি, মাছ চাষেরও একটা ঝুঁকি আছে। যেহেতু আমরা এটা লাইভ অবস্থায় থাকে এবং পুকুরের মধ্যে থাকে। হুম। তো আমাদের এই ঝুঁকি চ্যালেঞ্জ গুলোর মধ্যে আছে আপনারা জানেন সাম্প্রতিকভাবে যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়েছে, বিশেষ করে বন্যা, খরা, তারপরে পানির সমস্যা, এগুলা এখন বর্তমানে আমাদের মাছ চাষে বড় চ্যালেঞ্জ কুমিল্লার জন্য। জি। তা বিশেষ করে বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন করা হয়েছিল এটা খুবই অপর্যাপ্ত ছিল। বিশেষ করে আপনারা জানেন যে একটা চাষী, অনেক চাষী আছে তাদের লক্ষ লক্ষ টাকার ১ কোটি টাকার মাছও চলে গেছে, এমন চাষী আছে। হুম। কিন্তু আমরা যে সহায়তা করতে পারছি সেটা খুবই অপর্যাপ্ত ছিল। হুম। তারপরে বাণিজ্যিক খামারিরা মাৎস্য খাদ্যের অধিক মূল্য এবং বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল প্রদান করার কারণে তারা লভ্যাংশ তুলতে পারছে না। বিশেষ জি। করে খাদ্যের দাম অনেক বেশি। মাছ চাষের ক্ষেত্রে প্রায় ৮০-৯০ ভাগ হচ্ছে খাদ্যের খরচ। হুম। কিন্তু এই খাদ্যের খরচ বিভিন্ন সময়ে দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে ৩০ টাকা কেজি ছিল, এখন ৬০-৭০ টাকা কেজি, প্রতি কেজি খাদ্যের মূল্য। এছাড়াও তারা যে বিদ্যুৎ বিল করে খামারে, আপনারা জানেন এখন যান্ত্রিকীকরণের কারণে খামারগুলোর মধ্যে আমরা অ্যারেটর ব্যবহার করছে, তারপরে লাইটিং ব্যবহার করছে, বিভিন্নভাবে হিউম্যান ফিডার দিয়ে খাদ্য দিচ্ছে। এই সমস্ত যখন জিনিসগুলো দিচ্ছে তখন বিদ্যুতের যেই ব্যবহার সেটাতে তারা বাণিজ্যিকভাবে তাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে জি, হচ্ছে। জি। এক্ষেত্রে যদি তাদের বিদ্যুৎ বিলটা একটু সমাধান করা যায় তাহলে এটা তারা হবে। তারপরে বর্তমানে পানির দূষণ, আপনারা জানেন ইন্ডাস্ট্রি, কুমিল্লা এলাকায় অনেক জায়গায় ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে যে বর্জ্য পদার্থ এবং বের হয় জলাশয়ের মধ্যে যাচ্ছে, জি। এই কারণে কিন্তু মাছের, বিশেষ করে প্রাকৃতিক মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর জলাশয় সংকোচনের ফলে মাছ উৎপাদন কমে যাচ্ছে। হুম। এছাড়া বাজার মূল্য উঠানামা করে। একটা চাষী জি। তার মাছ উৎপাদন করে বাজার মূল্য উঠানামা করে। তারপর হচ্ছে যে অসংগঠিত বাজার ব্যবস্থাপনা। আমাদের মার্কেটিং সিস্টেম জানেন মাছের, বিশেষ করে মাছের ক্ষেত্রে লাইভ তো অনেক সময় জি। হয়, অনেকগুলো হাত বদল হয়। যে কারণে আসলে যারা অরিজিনাল চাষ করে ৮-৯ মাস যারা মাছগুলো চাষ করতেছে তারাও এবার লাভবান হচ্ছে না। তারপরে বর্জ্য ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে, আধুনিক যন্ত্রপাতি এবং ফ্রোজেন সুবিধার অভাব রয়েছে। মাছ বিক্রি না করতে পারলে তাকে যে মাছটা যে ফ্রোজেন করে বিক্রি করবে সেটাও অনেক জায়গায় বাজারে বিদ্যুৎ নাই। তারপর মাছের রোগ নিয়ন্ত্রণ এবং বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের দক্ষতা কম, যদিও প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা চেষ্টা করতেছি সমাধান করার জন্য। তারপর সরবরাহ চেইন বলতে আমরা বোঝাচ্ছি যে মাছ চাষ ক্ষেত্রে অনেক ধরনের উপকরণ আছে, এগুলো একটা সাপ্লাই চেইন যথাযথভাবে নিশ্চিত করার বিষয়। তারপর ঋণ এবং বিনিয়োগের সীমাবদ্ধতা, আপনারা জানেন যে অনেক আমাদের বিভিন্ন সেক্টর আছে তারা অনেক পরিমাণে প্রচুর পরিমাণে ঋণ দেয়, কিন্তু এই ঋণগুলা আমাদের জেলে পর্যায়ে বা ফার্মার পর্যায়ে পাওয়াটা অনেক কঠিন। এই জন্য এইগুলা ক্ষেত্রে সহজলভ্যতা দরকার। তারপরে হচ্ছে যে প্রশিক্ষণের বিষয় আছে। প্রশিক্ষণ আমাদের যতগুলো মাছ চাষী আছে, আমরা বছরে নতুন নতুন প্রযুক্তিগুলো যখন আসবে সাথে সাথে তাদেরকে যাতে এইভাবে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্রশিক্ষণগুলা তেমন ওই পরিমাণে পর্যাপ্ত হচ্ছে না। আর রপ্তানি বাজারের ক্ষেত্রে আমরা করছি, যেমন আমাদের জানি ময়মনসিংহ বাংলাদেশের মাছ চাষে প্রথম, ওখানে একটা প্রসেসিং প্ল্যান্ট হওয়ার কারণে তারা কিন্তু বিদেশে মাছ রপ্তানি করতে পারছে। তো আমাদের কুমিল্লা অঞ্চলে একটা রপ্তানি করার যদি কোনো থাকতো তাহলে আমরা, আমাদের চাষিরা তারা ন্যায্য মূল্য পাইতো। অনেক সময় বাজার মার্কেট এটা কমে যায়, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আবারও। কুমিল্লা জেলায় এই মৎস্য সেক্টরের কোনো প্রকল্প আছে কিনা? জি, বর্তমানে আমাদের কুমিল্লা জেলায় মৎস্য সেক্টরে দুইটা প্রকল্প কাজ করছে। একটা ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প। জি। এটাতে আমাদের বিভিন্ন উপজেলায় আমরা উন্নত প্রযুক্তির যে ইয়েগুলো আছে, প্রযুক্তিগুলো আমরা প্রদর্শনী পুকুর নিচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। আর একটা আছে আমাদের খামার যান্ত্রিকীকরণ প্রজেক্ট। ওখানে আমাদের ৬টা খামারের মধ্যে 3টা খামারে অলরেডি আমাদের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। বুড়িচং, দেবিদ্বার এবং চান্দিনা। গুণগত মানসম্পন্ন রেণু পোনা উৎপাদন করার ক্ষেত্রে কুমিল্লা জেলার মৎস্য অধিদপ্তরের ভূমিকা কি, এই বিষয়ে একটু বলেন। জি, গুণগত মানসম্পন্ন পোনা এবং মাছের রেণু উৎপাদন করার জন্য আমাদের জেলায় আমরা জানি সরকারিভাবে আমাদের 6টা খামার আছে। ওই খামারগুলোতে আমরা প্রতি বছর আমরা ফোনটা নিয়ে নিতে পারি। জি। আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। হ্যাঁ মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ জানাই। আজকের বিষয়টি চমৎকার। আমার খুব সিম্পল একটা প্রশ্ন হচ্ছে। জি প্লিজ। আজকে সম্মানিত অতিথি মহোদয় সুন্দরভাবে বলছেন। আমার প্রশ্ন হচ্ছে উপজেলা পর্যায়ে আসলে বিভিন্ন উপজেলায় যে মাছের চাষ করছে, কুমিল্লার মধ্যে কোন উপজেলায় সবচেয়ে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে এই ব্যাপারে একটু জানতে চাই। আর এখান থেকে যারা মাছ বাহিরে সরবরাহ করতে চায় বা বিভিন্ন জেলায় দিতে চায়, সেক্ষেত্রে
উপজেলা যে মৎস্য অধিদপ্তর থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয় কিনা, ট্রান্সপোর্ট বা আদার সাইডে? জি জি, আপনার চমৎকার প্রশ্ন মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মামুন সাহেব, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের কুমিল্লা আপনারা জানেন যে 17টা উপজেলা আছে, এর মধ্যে আমাদের মাছ চাষে সবচেয়ে বেশি আগে আছে আমাদের দাউদকান্দি। জি। দাউদকান্দি উপজেলা, তারা বর্তমানে মানে মাছ চাষে তারা বিশেষ করে প্লাবনভূমি থাকার কারণে আমরা জানি 2,500 কোটি টাকার মাছ আমাদের দাউদকান্দি প্লাবনভূমি থেকে প্রত্যেক বছর আমাদের মাছ সেল হচ্ছে। আর রপ্তানির বিষয়টা যেটা বলছে, বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের বিষয়টা যেটা বলছেন, সেটা সাধারণত আমাদের উপজেলা মৎস্য দপ্তরে আমাদের প্রত্যেক চাষিদের নাম্বার, মোবাইল নাম্বার আছে, এবং এক্ষেত্রে যদি কোনো মার্কেটিং চেইন যদি আমরা ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মৎস্য অফিসে যোগাযোগ করলে আমাদের মৎস্য চাষীদের যেহেতু নাম ঠিকানা আছে, কে কতটুকু মাছ উৎপাদন করে, কোন সময় বিক্রি করে, এক্ষেত্রে আমরা আপনাকে অনেক সহায়তা করতে পারবো ইনশাল্লাহ। জি, আমরা কথা বলতেছিলাম যে গুণগত মানসম্পন্ন রেণু পোনা সম্পর্কে আর কি। হ্যাঁ জি। উৎপাদন। তো রেণু পোনার ক্ষেত্রে আমাদের যে সরকারি হ্যাচারিগুলো আছে, পাশাপাশি আমাদের বেসরকারি হ্যাচারি আছে প্রায় 48টা, এবং এগুলোর মান অত্যন্ত ভালো। বিশেষ করে নাঙ্গলকোট আর লাকসাম যে হ্যাচারিগুলো আছে, এগুলোর মান খুবই ভালো, এবং তারা উন্নত মানের যে পোনা এবং রেণু, বিশেষ করে ব্রুড, আপনারা জানেন যে বাংলাদেশে হালদা নদীর ব্রুড সবচেয়ে ভালো, সারা বিশ্বে ভালো। এই হালদা নদীর থেকে তারা সরাসরি রেণু কালেকশন করে তারা এখানে ব্রুড তৈরি করছে, এবং ব্রুড তৈরির পরে পরবর্তী পর্যায়ে এগুলা এবং ফার্মারদেরকে তারা সুলভ মূল্যে এবং অত্যন্ত ভালো কোয়ালিটি মান সম্পূর্ণ রেণু এবং পোনা আমাদেরকে সরবরাহ করতেছে। নিরাপদ মৎস্য উৎপাদনে এই আমাদের যে মৎস্য অধিদপ্তরের ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আমাদের, আপনারা জানেন যে আমরা নিরাপদ মাছে ঘুরবো দেশ, আমাদের একটা স্লোগান ছিল যে আমরা, এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের অন্যতম একটা এজেন্ট হচ্ছে নিরাপদ আমিষ সরবরাহ। তো এই জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমরা মাছের উৎপাদনের যেহেতু আমরা যেভাবে বাড়াইছি, এবং সারা বিশ্বে বর্তমানে আমরা মাছ চাষে প্রায় তৃতীয়, তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে কোয়ালিটি সম্পূর্ণ মাছ যাতে আমরা তৈরি করতে পারি। আপনারা জানেন যে একটা বিদেশে যখন একটা মাছ রপ্তানি হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই মাছটা বিদেশের বাজারে আমাদের ধরতে হয়। তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের দেশীয় ভাবে আমাদের যে বাজারগুলো আছে, এই বাজারগুলোতেও আমরা যাতে মাছের ক্ষেত্রে যাতে নিরাপদ মাছটা যাতে আমরা মানে চাষি যারা মৎস্য খাদ্য হিসাবে আমরা সরবরাহ করতে পারি। এই জন্য আমাদের কাজগুলো যেগুলো আমরা করতেছি, আহরণ পরবর্তী যে কাজগুলো আমাদের চাষি ভাইরা করা দরকার, এই বিষয়ে তাদেরকে আমরা আহরণ পরবর্তী পোস্ট হারভেস্ট ট্রেনিং দিচ্ছি। তো এবং বিশেষ করে GAP, গুড একুয়াকালচার প্র্যাকটিস, এই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, যাতে একদম রেণু ছাড়া থেকে শুরু করে, পোনা ছাড়া থেকে শুরু করে ধরা, তারপরে খাদ্য প্রয়োগ করা, প্রত্যেকটা ধাপে ধাপে যাতে আমরা ভালোভাবে প্রপার যে প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস, একটা গুড প্র্যাকটিস, একটা ব্যাড প্র্যাকটিস, গুড প্র্যাকটিসটা আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আর এছাড়াও আপনারা জানেন যে মাছ একটা দ্রুত পচনশীল প্রাণী। বাজারে মাংস নেয়, সকালে নেয়, সারাদিন এটা পচে না, নষ্ট হয় না, কিন্তু মাছ 2 ঘন্টা পরে আস্তে আস্তে মাছের পচন শুরু হয়ে যায়। এটা যেটা মাছ প্রথম শক্ত হয়, পরে আস্তে আস্তে বাঁকা হয়ে যাওয়ার পরে রাইগর মোটির শেষ, তখন মাছ পচা শুরু হয়ে যায়। তো এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে যাদের মাছটা ধরার পরে যদি তাৎক্ষণিকভাবে 2-1 ঘন্টার মধ্যে বিক্রির সম্ভাবনা থাকে, তাহলে যাতে এটা ভরপাইত করে, অথবা অন্যান্য প্রিজার্ভেশনের যে সিস্টেম গুলো আছে যেগুলো বৈধ। আমরা জানি 2 ধরনের প্রিজার্ভেশন আছে, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধের মধ্যে আছে ফরমালিন দেওয়া, বিভিন্ন কেমিক্যাল দেওয়া, এটা যাতে কোনোভাবে না করে, এই জন্য আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তাগণ প্রত্যেকটা মৎস্য বাজারে তারা আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি এবং অভিযান করতেছি। আর বাকি যেগুলো বৈধের মধ্যে আছে, আপনার আমরা লবণ দিতে পারেন, লবণ দিয়ে সংরক্ষণ করা যায়, তারপরে ফ্রিজিং করা যায়, তারপরে আপনার এই যে বরফ, বিশেষ করে বরফের বক্সের মাধ্যমে আইসোলেটেড বক্স পাওয়া যায়, যে বরফ গলেও না মোটামুটি 6-7 ঘন্টা মাছটা কোয়ালিটি ভালো থাকে। এই বিষয়ে আমরা আমাদের মৎস্য চাষীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ককশিটের মধ্যে রাখে, জি, ককশিটের মধ্যে বরফ দিয়ে স্তরে স্তরে মাছ রাখলে মাছটা কোয়ালিটি মান ভালো থাকে। কুমিল্লাতে বর্তমানে কোন প্রজাতির মাছটা বেশি চাষ হয়? আমাদের কুমিল্লাতে মোটামুটি পাঙ্গাস এবং তেলাপিয়া প্রায় 53%। আপনারা জানেন এটা গরিব মানুষের জন্য, বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে তাদের জন্য খুবই জনপ্রিয় একটা মাছ, এবং প্রোটিনের একটা ভালো সোর্স। এটা কি মানে খুব দ্রুত বড় হয়? দ্রুত বড় হয়, এই কারণে এটা সাধারণত, এবং এটা খুবই টেস্টি, কাটা কম থাকার কারণে এটা বাচ্চারা খেতে পারে। আমার আরেকটা বিষয় জানার ইচ্ছা, যে পাঙ্গাস এবং তেলাপির কথা যে বললেন, এই দুইটা মাছ কি রোগও কম হয় নাকি? জি, এই দুইটা রোগও কম হয়। ভালোভাবে যদি পুকুর প্রস্তুতি করে চাষ করতে পারে, এক্ষেত্রে তারা দ্রুত অল্প সময়ের মধ্যেই তারা এই লাভের মুখ দেখে আর কি। আমার এবারের প্রশ্ন আপনার কাছে, যে মৎস্য চাষীরা অনেক সময় যে আর্থিক সংকটের কারণে তার যে কাঙ্ক্ষিত ভাবে যে মৎস্য চাষ মানে তারা করতে পারে না, এই ক্ষেত্রে তাদের আসলে ঋণের একটু প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে চাষীদেরকে
ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা আছে জি। কিনা? হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন। কারণ টাকা ছাড়া আসলে দুনিয়া হুম। ফাঁকা। টাকাটা হচ্ছে তো তারা মৎস্য উৎপাদন করার জন্য আমরা ১ম এই চাষীদেরকে যখন উপজেলা অফিসে আসে, হুম, তখন তাদেরকে আমরা একটা উৎপাদন পরিকল্পনা তৈরি করি। ওই উৎপাদন হুম। পরিকল্পনা তৈরির মধ্যে তার সামর্থ্য অনুযায়ী তাকে আমরা ইয়ে করি। জি। যে একজন মানুষের কম টাকা আছে, সে আধা নিবিড় পদ্ধতিতে চাষ করলো। হুম, হুম। যার বেশি টাকা আছে, সে অতি নিবিড় পদ্ধতিতে চাষ করলো, হাই ডেনসিটিতে চাষ করলো। তাকে তো সেভাবে আমরা সাজেস্ট দিয়ে থাকি। আর টাকার ক্ষেত্রে আমরা আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র ঋণ নামে ২ টা জি। ঋণ চালু আছে। আমরা একদম খুবই 3% ইন্টারেস্টে আমরা এটা দিচ্ছি। হুম। এছাড়াও বিভিন্ন ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, বিভিন্ন আরো অনেকগুলো ব্যাংক আছে যারা মৎস্য চাষীদেরকে বা কৃষিজ ক্ষেত্রে তাদের একটা মানে ঋণ দেওয়া নিয়ে থাকে। এক্ষেত্রে তারা ব্যাংকরা যদি আমাদের কাছে সহায়তা চায়, আমরা বা চাষীরা আমাদের কাছে সহায়তা চায়, আমরা ঋণ প্রাপ্তিতে ব্যাংকের সাথে তাদের একটা সংযোগ তৈরি করে দিই। হুম। এছাড়াও আপনারা জানেন কুমিল্লাতে অনেকগুলো এনজিও কাজ করতেছে। জি। প্রচুর পরিমাণে অনেক এনজিও আছে, তারা মাছ চাষে কোটি, কোটি টাকা ইনভেস্ট করছে। হুম। এবং তাদের রিকভারির পরিমাণও খুবই ভালো। প্রায় 90%, 99% তাদের রিকভারি হচ্ছে। কারণ যেহেতু মাছ চাষ করে টাকা মাছ ছাড়তেছে, টাকা হচ্ছে, আবার তারা টাকা জমা দিয়ে দিচ্ছে। রিকভারিটা খুব ভালো। জি। ধন্যবাদ আপনাকে। আমরা যেকোনো খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমরা চিন্তা করি যেটা নিরাপদ কিনা, বা আমরা ইদানিং সময়ে মৎস্য চাষের ক্ষেত্রে বা বিভিন্ন কৃষিকাজের ক্ষেত্রে আমরা নিরাপদ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে এই মাছের যে নিরাপদ খাদ্য উৎপাদন জি। করার ক্ষেত্রে চাষীদেরকে আপনাদের অধিদপ্তর থেকে কি ধরনের ভূমিকা আপনারা নিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আমাদের মৎস্য অধিদপ্তরে মৎস্য ও পশুখাদ্য নিরাপদ আইন ২০১০ হুম। প্রণীত হয়েছে। ওই আইন অনুযায়ী যে একটা মৎস্য খাদ্য যখন ফ্যাক্টরি হবে, ৩ জি। ধরনের লাইসেন্স আমরা দিয়ে থাকি। ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3। জি। ক্যাটেগরি 1 যারা উৎপাদন করে সরাসরি ফ্যাক্টরি। তো এরকম ফ্যাক্টরি কুমিল্লাতে প্রায় ৪-৫ টা আছে। আমরা ওই ফ্যাক্টরি গুলোতে নিয়মিত পরিদর্শন করি। বিশেষ করে তারা যে খাদ্যের উপাদানগুলা, বিশেষ করে আপনারা জানেন, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ি এগুলোর জন্য প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগে। জি। তারা এই প্রোটিন পার্সেন্টেজ ঠিকমতো দেয় কিনা আমরা ওখান থেকে খাদ্য নমুনা সংগ্রহ করে আমাদের ল্যাব আছে, ঢাকা ল্যাব, চট্টগ্রাম ল্যাব, ওই ল্যাবে আমরা পাঠাই। পাঠায় তারপর আমরা দেখি যে ঠিকমতো পরিমাণ মতো আছে। যদি কোনো পরিমাণ কম থাকে তাহলে আমরা কিন্তু ওই খাদ্য কোম্পানিকে জরিমানা করি। তারপরে আমরা যে খাদ্যগুলো যখন ফ্যাক্টরি থেকে তৈরি হওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে যে দোকানে যারা বিপণন করে, ওখানে আমরা ক্যাটাগরি 2 এবং 3 লাইসেন্স দিই। তারা ওই ডিপো এবং বিপণনগুলো ওইখানে তারা ঠিকমতো এগুলো সংরক্ষণ না করলে কিন্তু এই খাদ্যগুলো নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা নিয়মিত যে এগুলা পরিদর্শন করা হয় এবং লাইসেন্সের মাধ্যমে তাদেরকে সরকারি যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ করার ক্ষেত্রে আমাদের মৎস্য অধিদপ্তরের বা আমাদের বিভিন্ন লেভেলের কর্মকর্তাগণ সদা তৎপর আছেন। জি। আমার আপনার কাছে এবারের প্রশ্ন সেটি হলো যে কোনো আমাদের কৃষি পণ্য অথবা গার্মেন্টস এর পণ্য, যেই পণ্যই হোক, আমাদের দেশে যে পণ্যটা উৎপাদন হয় এটা যদি আমরা বিদেশের বাজারে বিক্রি করতে পারি, এটা কিন্তু অনেক বেশি মূল্য পাওয়া যায়, যেটা আমার বাংলাদেশের জন্য একটা মানে খুব এই আর্থিকভাবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মাছ রপ্তানির ক্ষেত্রে এই মৎস্য অধিদপ্তরের ভূমিকা আছে কিনা? জি, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করছেন। আমরা যেহেতু কুমিল্লা জেলা, আমরা সারপ্লাস প্রোডাকশন করছি। তো আমরা বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে আমাদের মাছ। তারপরেও আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা বিদেশের বাজারগুলো ধরা। যেহেতু আমাদের মধ্যপ্রাচ্যে বলেন, বিভিন্ন দেশে বলেন, আমাদের প্রায় ১ কোটির মতো আমাদের প্রবাসী রয়েছে। তো তারা কিন্তু ওই বিদেশে গেলেও ওই দেশের মাছ তারা চায়। এইজন্য কিন্তু তাদের বিশাল একটা সুযোগ আছে আমাদের। এক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে বিদেশে মাছ রপ্তানি করার জন্য যেই জিএপি বা গুড একুয়াকালচার প্র্যাকটিসের যে বিষয়গুলো আছে, বিশেষ করে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না ওই খাদ্যের মধ্যে, তারপরে কোনো ধরনের হেভি মেটাল থাকা যাবে না, এই বিষয়গুলা মেনটেন করে যাতে মৎস্য চাষীরা মৎস্য উৎপাদন করে, এই বিষয়গুলো আমরা তাদেরকে আমরা এগুলা মনিটর করছি। আর প্লাস হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ময়মনসিংহ এলাকায় একটা ফিশ প্রসেসিং প্ল্যান্ট তৈরি হয়েছে। তারা ওখানে পাঙ্গাস এবং তেলাপিয়ার ফিলেট বিক্রি করছে। তো আমরা চেষ্টা করতেছি আমাদের কুমিল্লা এই ধরনের কোনো একজন উদ্যোক্তাকে নিয়ে আসার জন্য, যে এই আমাদের এই পাঙ্গাস তেলাপিয়াটা রপ্তানি এবং বাংলা মাছ যেটা আছে, রুই, কাতল, মৃগেল, দেশি প্রজাতির মাছ যেগুলো আছে, এগুলো যাতে এরকম বিদেশে রপ্তানি করার একটা সুযোগ হয়, এই বিষয়ে আমরা চেষ্টা করতেছি। আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে প্রায় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে ৫,০০০ কোটি টাকার মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে অবশ্য সিংহভাগই চিংড়ি। দেশীয় প্রজাতির যে অন্যান্য মাছ যেগুলো আছে, এগুলো বাজারটা আমরা এখন ওইভাবে ইয়ে করতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি আমাদের মাছটা যদি ভালো হয়, নিরাপদ হয়, তখন কিন্তু আমাদের বায়ারের অভাব হবে না। বিশ্বে কিন্তু প্রচুর বায়ার এবং বাংলাদেশের মাছের চাহিদা সারা বিশ্বে অনেক। জি, ধন্যবাদ।
আরেকটা বিষয়, এই অনেক সময় পুকুরে মাছ ধরার জন্য কি একটা ওষুধ যিনি প্রয়োগ করা হয়, মাছটা হয়তো কিছু সময়ের জন্য একটু মানে জীবনী শক্তি নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল দিয়ে কি মাছ ধরার কোনো ধরলে কোনো ক্ষতি হয় কিনা পরিবেশে? হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন যে মাছ ধরার জন্য অনেক সময় তারা বিভিন্ন বিষ ব্যবহার করে। যেমন হুম, ফসটক্সিন ব্যবহার করে, হুম, মিমটক্সিন ব্যবহার করে, যেগুলা হাইলি কীটনাশক। হুম, এগুলা দিয়ে যদি মাছ ধরা আমরা নিষেধ করি, তারপরে অনেক হুম, সময় এগুলা হয়। নিষেধ করা মাছগুলো, ওই মাছটা খাওয়া কিন্তু জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। বিশেষ করে জনস্বাস্থ্যের, মানুষের কিডনি, লিভার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য হুম, আমরা এদেরকে করি, মানে বিভিন্ন সময় যদি এ ধরনের খবর পাই আমরা জরিমানাও করি। আচ্ছা, যে আচ্ছা। নিষিদ্ধ কীটনাশক দিয়ে কেন তারা মাছ ধরতেছে। এজন্য আমরা অভিযান, আমাদের হুম। মৎস্য আইনেও এটা বলা আছে যে এটা করা যাবে না। তাইলে এটা খুবই আসলে দুঃখজনক। শুধুমাত্র হ্যাঁ, রোটেনন হুম, প্রয়োগের মাধ্যমে যে মাছটা প্রয়োগ করা, এটা স্বাস্থ্যের জন্য হ্যাঁ। ভালো। আরেকটা বিষয়, যদি কোনো নতুন উদ্যোক্তা মৎস্য চাষ করতে আগ্রহী হয়, এই ক্ষেত্রে কতদিনের একটা প্রশিক্ষণ হলে তার মানে ভালো হবে? এটা জি। বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে? এক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা আসে, আমাদের মৎস্য অফিসে যোগাযোগ করলে আমরা সাধারণত, হুম, আমাদের বিভিন্ন ট্রেনিং আছে। ১ দিন, ৩ দিন, ৭ দিন, হুম, হুম, হুম। ১২ দিন পর্যন্ত ট্রেনিং আছে আমাদের। তো আমরা মৎস্য অফিসে যোগাযোগ করলে আমরা ওইভাবে ট্রেনিং চাহিদা প্রেরণ করি। তো ওইভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণটা হুম। দিয়ে থাকি। আচ্ছা, আমাদের একটা ধারণা যে আ দক্ষিণবঙ্গে মানে যেখানে লবণাক্ত জায়গায় চিংড়ি চাষ হয়। হুম, কিন্তু আমাদের এই কুমিল্লা তো মিঠা পানি। এখানে চিংড়ি জি। চাষের সম্ভাবনা কেমন? জি, অবশ্যই। এখানে আমাদের যেহেতু কার্প জাতীয় মাছ আমরা চাষ করতেছি এবং জি। আমরা বাংলাদেশে একটা অবস্থানে আছি, হুম, সেহেতু আমরা চেষ্টা করতেছি যে, আপনারা জানেন ২ ধরনের চিংড়ি, একটা গলদা চিংড়ি, একটা বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি হুম, সাধারণত আমাদের এটা লোনা পানিতে হয়। আর হুম, গলদা চিংড়িটা কিন্তু স্বাদু পানির চিংড়ি আচ্ছা, এবং আচ্ছা। এটার দামও বেশি। এবং হুম, হুম, আপনারা হুম। জানেন বাজারে ৳২,০০০ বর্তমানে গলদা চিংড়ির কেজি। আচ্ছা, হ্যাঁ। তো আমরা এক্ষেত্রে, আমাদের ভূমিকা হচ্ছে, আমরা ২ টা হ্যাচারি আমাদের আছে বর্তমানে। হুম, হুম, একটা সরকারি, একটা বেসরকারি। বিশেষ করে সরকারি জাঙ্গালী হ্যাচারি। হুম, হুম। গতবার আমরা প্রায় ৫ লাখ পিএল তৈরি করছি। পিএল মানে হচ্ছে পোস্ট লার্ভা। পোস্ট যেমন মাছের পোনাকে আমরা মাছের পোনা বলি, আর চিংড়ির পোনাকে পিএল বলা হয়। পিএল বলা হয়। হ্যাঁ, পোস্ট ৩৫ বা লার্ভা। ৩৫ দিনের থাকে, তখন এটা বিক্রি করা হয়। তো এটা হুম, খুবই ভালো আরকি। আমাদের দাউদকান্দিতে একটা আছে। হুম, দাউদকান্দিতে গরিপুরে একটা হ্যাচারি আছে। ওরাও অনেক, প্রায় ১০-১২ লাখ পিএল তৈরি করে এবং হুম, তাদের অনেকগুলা প্রদর্শনী আছে। ৬-৭ মাসের মধ্যেই এগুলা বাজারে বিক্রির উপযোগী হয়ে যায় এবং ভালো হুম। দাম পাচ্ছে। তো আচ্ছা, এটা আচ্ছা। আমাদের এখনো সম্প্রসারণ পর্যায়ে আমাদের আছে এবং আমরা চেষ্টা করতেছি যে, হুম, হুম, আমাদের হুম। মৎস্য চাষীরা যাতে তারা কার্প জাতীয় মাছের পাশাপাশি জি। কিছু চিংড়ির পোনাও দেয়। তাইলে দেখা যাবে যে, তাদের ওই পোনাটা যখন মানে মাছ ধরবে, তখন কিন্তু অনেক পরিমাণে, প্রচুর আপনি পরিমাণ পাওয়া যাবে। বলছিলেন যে এই গলদা চিংড়িতে অনেক দাম। তাহলে আসলে এই বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। তো গলদা চিংড়ি চাষ করার ক্ষেত্রে এই পুকুর অথবা যেখানেই চাষ করুক না কেন, পানির গভীরতা কতটুকু থাকলে ভালো হয়? জি, গলদা চিংড়ির ক্ষেত্রে আমাদের নরমাল, আমরা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে যে ৬-৭ ফুট পানি যেটা আমরা বলি, হ্যাঁ, হ্যাঁ। সেই পরিমাণে, একই পরিমাণ। এদের হুম, অতিরিক্ত হুম। কোনো গভীরতা দরকার নেই। আচ্ছা। শুধু চিংড়ির ক্ষেত্রে আমরা খাবারটা রাতে দিতে হয়। হুম, হুম, আর পানির মধ্যে যে অক্সিজেনটা সবসময় এভেইলেবল থাকতে হয়। কারণ হুম, অক্সিজেন না থাকলে কিন্তু চিংড়ি মাছ পুকুরের উপরে উঠে যায়। হুম, হুম। তখন কিন্তু অন্য ধরনের, বিভিন্ন ধরনের যে প্রাণী আছে, ওরাই জি। কিন্তু এই মাছটা খেয়ে ফেলার সম্ভাবনা হুম। থাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, দেশের মৎস্য সম্পদ উন্নয়নে কুমিল্লা জেলার ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়। আ আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। জি, তো অ্যা কথায় আছে যে, "শেষ ভালো যার সব ভালো তার।" জি, তো আপনার কাছে আমি জানবো যে, আমাদের বাংলাদেশে আ অসংখ্য পরিমাণ যুবক শ্রেণী আছে যারা এই মৎস্য চাষ বা বিভিন্ন উদ্যোক্তা হতে খুবই আগ্রহী। তো এই নতুন উদ্যোক্তাদের জন্য এই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনি কি মেসেজ দিবেন তাদের জন্য? জি, ধন্যবাদ। আমরা চাচ্ছি যে, আমাদের ছেলে যারা আছে, যুবক সমাজ, তারা অনেকেই বিদেশে যাচ্ছে। হুম, মানে তাদের কাঙ্ক্ষিতভাবে তারা সেই পরিমাণ যত টাকা খরচ করে যাচ্ছে, ওই টাকা তারা করতে পারতেছে না। কিন্তু হুম, আমাদের যেহেতু, আমাদের এখন বাংলাদেশ মানুষের আমিষ গ্রহণের ক্ষমতা বাড়ছে, আমাদের জি, পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে। জি, সেক্ষেত্রে মৎস্য সেক্টর এ বিনিয়োগ করাটা, আমি মনে করি, সবচাইতে লাভজনক বিনিয়োগ হবে হুম, ইনশাআল্লাহ। হুম, একটু ঝুঁকি আছে। ঝুঁকিটা থাকলেও আমরা যদি ঝুঁকিগুলা একটু মোকাবেলা করে আমরা কাজ করতে পারি, হুম, তাইলে আমরা আগিয়ে যাবো। এক্ষেত্রে আমরা মৎস্য অধিদপ্তর, তাদেরকে আমরা আ উম বিভিন্নভাবে সহায়তা করতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে আমরা হুম, তাদেরকে সহায়তা করব। তারপর আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা তাদেরকে প্রপার সহায়তা করা, যেটা উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে তার আয় ব্যয়, কতটুকু সে পোনা ছাড়বে, জি, কতটুকু খাদ্য কিভাবে সে ভালোভাবে করতে পারবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহায়তা করতে পারবো। হুম, এছাড়া আমার নতুন উদ্যোক্তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জেলা মৎস্য কর্মকর্তা হিসাবে, আপনারা বিভিন্ন YouTube, তারপরে বিভিন্ন চ্যানেল যেগুলো আছে, এগুলার ভিডিও দেখেন, অসুবিধা নেই, জ্ঞান অর্জন করেন।
জ্ঞান অর্জন করা কোনো ক্ষতির কিছু না, কিন্তু বাকি আপনারা উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ মানে করবেন। চূড়ান্ত ভাবে করার ক্ষেত্রে। চূড়ান্ত ভাবে করার ক্ষেত্রে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে যদি আপনারা করেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না এবং আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করা যায় আপনারা লাভবান হবেন। আর এছাড়াও আমরা যে আমাদের যেই কৃষিজ যেই আমাদের যে ইয়াগুলো আছে, সেক্টর গুলো আছে, এর মধ্যে যেহেতু মাছ চাষের বিনিয়োগটা সবচেয়ে লাভজনক এবং এটা অল্প সময়ের মধ্যে আসবে আশা করা যায়। এই জন্য আমি চাচ্ছি আপনারা যারা বেকার আছেন তারা জি। মৎস্য সেক্টরে আপনারা এগিয়ে আসেন, আমরা জি, আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবো জি, ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই গুরুত্বপূর্ণ সময় আপনি দিয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জি, জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন ইন অনুষ্ঠান। যারা আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।